উৎসব মানে ভরিভোজ। তবে ভোজন রসিকদের কাছে পেট পুরে খাওয়া দাওয়ার জন্য উৎসব তো একটা মাত্র অজুহাত। তার কারণ হচ্ছে, তার জন্যই তো উৎসব আমাদের জীবনে রোজ না হলেও গ্যাস অম্বলের সমস্যাটা যেন আস্তে আস্তে একেবারে রোজের হয়ে দাঁড়িয়েছে। তবে এবার কিন্তু এই সমস্যার একটা সলিউশন, একেবারে পার্মানেন্ট সলিউশন খুব প্রয়োজন। কি করা যেতে পারে এক্ষেত্রে, কি বলছেন বিশেষজ্ঞ, জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর সৌমিক ঘোষ। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করব, যে অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে কিছু খেলেই গ্যাস অম্বলের সমস্যা। এইটা কেন হয়, কি কারণ রয়েছে এর পেছনে, সেটা যদি একটু বলেন। আজকাল এটা খুব বেড়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের জীবনশৈলী, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাওয়া দাওয়ার, যে সমস্ত আমাদের খাবার দাবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিচ্ছি, এগুলো হচ্ছে স্বাভাবিকের থেকে একটু অন্যরকম। প্রত্যেক মানুষ দৈনন্দিন জীবনে এত তাড়ায় রয়েছে, বাড়ির থেকে দূরে চাকরি করতে যাচ্ছে, প্রত্যেকেরই সঙ্গে করে খাবার সবসময় নিয়ে বেরোনো সম্ভব হচ্ছে না যে বাড়ির খাবার খাবে। আর অধিকাংশ ক্ষেত্রেই যেটা হচ্ছে যে কাজের চাপে পড়ে দেরি করে খাওয়া। এর ফলে যেটা হচ্ছে যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে খাবারের কোয়ালিটি। এই কোয়ালিটির মধ্যে তেল মশলা এই জাতীয় জিনিস যেগুলো ঠিক ফুড গ্রেডেড নয় এরকমও ঢুকে যাচ্ছে, অথবা এর যে পরিমাপগুলো থাকা দরকার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে কাজের চাপে অনেকক্ষণ না খেয়ে থাকার ব্যাপারটা যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই অভ্যাসটাও আবার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে তারতম্য তৈরি হচ্ছে, একইভাবে চলছে না। যে রুটিন দেরি করাটাও সেভাবে হচ্ছে না। কোনো দিন আমি 12টার সময় খাচ্ছি, আবার কোনো দিন আমি কাজের চাপে 3টে 4টে বাজিয়ে দিচ্ছি। এবং এই যে প্রত্যেক ক্ষেত্রে যে খাবারের যে দেরি হওয়া এবং অনিয়মিত দেরি হওয়া, সেই অনিয়মিত দেরি হওয়াটা ভীষণ মাত্রায় বেড়ে গেছে আজকালকার জীবনে। আর তার ওপরে শুরু হয়েছে স্ট্রেস। মানুষের জীবনে যে প্রচণ্ড মাত্রায় যে দুশ্চিন্তা, কাজের চাপ, মানসিক চাপ, শারীরিক এবং মানসিক যে এক নাগাড়ে পরিশ্রম, ঘুমের টাইম কমে যাচ্ছে, মানুষের রিল্যাক্সেশন কমে যাচ্ছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের যে খাদ্যনালী সবচেয়ে বেশি সামনাসামনি অ্যাফেক্টেড হচ্ছে। অন্যান্য নার্ভ বা শারীরিক যে সমস্ত শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো অ্যাফেক্টেড হচ্ছে, তার থেকে অনেক তাড়াতাড়ি খাদ্যনালীর যে সমস্ত সমস্যাগুলো সেগুলো চোখে পড়ে যাচ্ছে আমাদের কাছে বেশি। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা যখনই প্রথমে আসবে তখনই আমাদের মনে রাখতে হবে যে 3টে জিনিস এখানে খুব ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের খাবারের কোয়ালিটি, 2 হচ্ছে আমাদের খাবারের পরিমাণ, 3 হচ্ছে আমাদের খাবারের সময়। আর তারপরের থেকে আসছে আরও 2টো জিনিস। এক হচ্ছে আমাদের পরিশ্রম এবং বিশ্রামের ব্যালেন্স, আর হচ্ছে আমাদের ডেলি রুটিনের সাথে সাথে আমাদের মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্য এন্টারটেনমেন্ট, রিল্যাক্সেশন, নিজস্ব টাইম, এগুলো চলে যাওয়া। উৎসবের মধ্যে আমরা রয়েছি, উৎসবের এই মরশুমটাতে বাইরে খাওয়াটা তো এখন উৎসবের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। মানে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সেটা তো চলতেই মানে থাকবে, এরকম একটা ম্যান্ডেটারি ব্যাপার হয়ে গেছে। তো এক্ষেত্রে কি এই সমস্যাগুলোর ক্ষেত্রে বাইরের খাবারও একটা শত্রু হয়ে উঠছে, বা শত্রু বলা যেতে পারে? অবধারিতভাবে উৎসব যখনই আসবে, উৎসবের মেন জায়গা সেটা হচ্ছে আমরা উৎসবের আমরা বাঙালি বিশেষ করে উৎসবের দিনগুলোতে বাইরে যখনই বেরোবো তখন আমরা বাইরের খাবারটাকে একটু পছন্দ করি। অথবা আমরা যদি কোনো গোষ্ঠীবদ্ধ জায়গায় সেই উৎসব পালন করি তখন আমরা সেইখানকার একটা কমিউনিটি রান্নার ব্যবস্থা রাখি, এবং সেখানে নিশ্চয়ই মুখরোচক খাবার দাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং মশলাদার খাবার নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। তো সেই ক্ষেত্রে যে কোনো উৎসবের ক্ষেত্রে এটা একটা খুব বড় রকমের সমস্যা যে উৎসবের দিনগুলোতে আমাদের খাবারটা আমাদের দৈনন্দিন বাড়ির খাবারের থেকে একটু অন্যরকম হবেই। আর তার সঙ্গে হচ্ছে ঘোরাফেরা। আমরা বাইরে ঘুরবো, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখবো, বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারবো, অনেক রাত করে বাড়ি ফেরার আগে রেস্টুরেন্টে খেয়ে আসবো। তো এর ক্ষেত্রে আমরা স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট ফুড, এগুলোর ওপরেতে আমরা খুব স্ট্রেস দিয়ে ফেলি। এই ক্ষেত্রেও একই ব্যাপার, সেই আবার বলছি যে খাবারের যে মানটা থাকা দরকার, যে পুষ্টিকর সহজপাচ্য খাবারের যে ধরনের গুণগত থাকা দরকার, শুধু স্বাদ আনতে গিয়ে সেই জায়গা থেকে অনেকটাই আমরা সরে যাচ্ছি। তার সাথে সাথে হচ্ছে আমরা বহুক্ষণ না খেয়ে ঘুরছি, এবং খালি পেটে যে আমাদের পাকস্থলীর যে অবস্থানটা থাকে
তার ওপরেতে আমরা যখন এই জাঙ্ক ফুডটা খাচ্ছি তখন অবধারিতভাবেই আমাদের অধিকাংশ মানুষ এটাকে শারীরবৃত্তীয়ভাবে আমরা শরীরটা নিতে পারছে না, ফলে গ্যাস অম্বল, পেট ব্যথা, কারুর ছোটোখাটো পেট খারাপ এবং ভয়ঙ্কর রকমের, এমনকি কিছু কিছু জায়গায় খাবারের গুণমান খুব খারাপ হলে জ্বর পর্যন্ত এসে যেতে পারছে। একদম তাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই রয়েছেন এরকম যে একটু ভারী খাবার খেতে চলেছেন বা অনুষ্ঠান বাড়ি রয়েছে, অনেকেই ভাবেন যে একটা ওষুধ খেয়ে নি তাহলে হয়তো এই গ্যাস অম্বল বা সমস্যাগুলো থেকে মুক্ত থাকবো, মানে একদম রিলিফ পেয়ে গেলাম। কিন্তু আমি একটু জানতে চাইবো যে ওষুধের বাইরে আমরা এই সমস্যা থেকে আগে কি প্রিকশন নিতে পারি এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য বা মুক্ত থাকার জন্য? একাধ দিন আপনার একবেলার জন্য একটুখানি অন্যরকম খেলেন, সেটা নিয়ে বলার কিছু নেই। সেই ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে সেই ছোট বয়সে অনেকে বলতো না যে আমি দুদিন ধরে পেটে হাত বুলিয়ে বসে আছি যে আমি ভরপুর তোমার বাড়ির নেমন্তন্ন খেতে যাব বলে। তো এই জিনিসটা যেন কখনো না হয়। আমি আমার নর্মাল যেমন লাইফস্টাইলে আমি আছি সেরকমভাবেই থাকবো, কিন্তু উৎসবের মরশুমে আমি নিশ্চয়ই একটু অন্যরকম, একটু রিচ ফুড, একটু টেস্টি ফুড বাইরের একটু খাবোই। এটা তো অবধারিতভাবে আমাদের ক্ষেত্রে চলেই আসবে, কিন্তু সেক্ষেত্রে এরকম না হয় যেন তার কোয়ালিটিটা একদম অন্যরকম হয়ে গেল, যেটা আমার শরীর নিতে পারবে না, সেটা যেন না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমি পরিমাণটাকেও যেন রেস্ট্রিক্ট করি, যে আমার যতটা আমার শরীর নিতে পারবে আমি ততটাই খাবো। শুধু স্বাদ এলো আর আমি একটু লোভী হয়ে পড়লাম এবং অতিরিক্ত খেয়ে ফেললাম, এটাও যেন না হয়। এবং তার সাথে সাথে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে আমার শরীর চাইছে একটু খাবার, অথচ আমি খাবার দিইনি, যে আমি অনেকক্ষণ পরে গিয়ে অমুক জায়গায় গিয়ে এই খাবারটা খাবো, একটু বেশি পরিমাণেই খাবো, আমি একটু ওয়েট করে যাই, সেটা করা চলবে না। এটা হচ্ছে ভীষণ মাত্রায় মাথায় রাখতে হবে যে এটা কখনোই যেন আমাদের নিজস্ব রুটিনের থেকে খুব বেশি বিচ্যুতি যেন না হয়। একদম তাই। আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো ডক্টর, যে এই ধরনের গ্যাস অম্বলের সমস্যাটা থেকে বাঁচার জন্য আমরা কি রোজের কোনো রকম ঘরোয়া উপায় যেটা আমাদের পেটটাকে একটুখানি হেলদি রাখতে পারে, এরকম কোনো কিছু উপায় কি রয়েছে, আপনি কি মনে করেন? অবশ্যই টাইমে খাওয়া ছাড়াও যেগুলো রান্নার ক্ষেত্রে মেনটেন করতে হয় সেগুলো হচ্ছে রান্না করা খাবারগুলো আমাদের একটু বেশি জোর দিতে হবে, যে আমরা যেন কুকড ফুড বেশি খাই, আমরা যেন রিফাইন্ড ফুড না খাই। আমাদের খাদ্যের শ্রেণীবিন্যাস আছে, 4 শ্রেণীতে ভাগ করা হয়। তার মধ্যে ন্যাচারাল ফুড যেগুলো, সেগুলো হচ্ছে সর্বোচ্চ জায়গায় থাকে সুখাদ্য হিসাবে। তারপরে আস্তে আস্তে করে এগুলোতে বিভিন্ন ফর্টিফিকেশান হয়, বিভিন্ন অ্যাডাল্টারেশন হয় এবং প্রিজারভেটিভ দেওয়া হয়। এই করতে করতে তারপর রিফাইন্ড একটা কন্ডিশন তৈরি হয়। তো যত এই ফুড প্রসেসটাকে আমরা আর্টিফিশিয়ালি অন্যরকম করব, তত আমাদের ফুডের কোয়ালিটি ডিগ্রেডেড হবে। সুতরাং বাড়ির খাবারে আমরা মনে রাখতে হবে যে আমরা রান্না করা খাবার, ফ্রেশ খাবার এবং তরিতরকারি, সবজি, শাকসবজি স্বাভাবিক তো মেনে চলার খাবারগুলোকে খাবো। আমাদের তেলের পরিমাণটা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে দৈনন্দিন জীবনে মেনে চলতে হবে, যে আমাদের 24 ঘন্টার মধ্যে 4 থেকে 6 চামচের বেশি তেল যেন আমাদের শরীরে প্রবেশ না করে। আর তেলের কোয়ালিটি হিসাবে আমরা যেন সবসময় দেখি যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে সমস্ত তেলে আছে, সেই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডযুক্ত তেলই যেন আমরা খাই। যতটা সম্ভব স্যাচুরেটেড ফ্যাট, বনস্পতি অয়েল, ভেজিটেবল অয়েল, এগুলোকে আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারলে আমাদের ক্ষেত্রে ভালো হয়। মিষ্টি জিনিসটা আমাদের পেটের পক্ষে মোটেই সুখকর নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো গ্যাস অম্বলের ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে দুমুঠো চিনি খেয়ে নিলে অনেকটা কেটে যায়। সত্যিই একটা সাময়িক আরাম সেক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে আমাদের শরীরেতে চিনি গিয়ে আমাদের এই যে গ্যাস, পেটের অস্বস্তি, এগুলোকে অনেক কাটিয়ে দেয়। কিন্তু দৈনন্দিন খাবারে চিনির পরিমাণ আমাদের রেস্ট্রিক্ট করতেই হবে। খালি পেটে চা খাওয়া, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। মশলা আমরা যেটা খাচ্ছি, প্রত্যেক দিন মশলা খাওয়া উচিত, কিন্তু মশলার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মশলা আমাদের পেটে সহ্য হয় আমরা সেটাই খাবো। আমাদের শুকনো লঙ্কা বা যেটা আমার কষ্ট হচ্ছে এরকম পরিমাণের কাঁচা লঙ্কা আমি রান্নায় ব্যবহার করলাম, এবং কাঁচা লঙ্কার অনেক গুণ আছে বলে আমার ক্ষেত্রে সেটা ভালোই হবে, আমি পেটের যন্ত্রণাটা সহ্য করে নিলাম, এটার কোনো মানে হয় না। কারণ কাঁচা লঙ্কার যে ইরিটেশন, তাতে পেটের ক্ষতি কিছুটা হয়। যে যতটা পরিমাণ কাঁচা লঙ্কা নিজের সাধ্যের মধ্যে যতটা
কম খেতে পারে সেই পরিমাণেই থাকা দরকার, অতিরিক্ত হয়ে গেলে সেটা চলবে না। আর অনেকের এখন নতুন ফ্যাসিনেশন হয়েছে যে ডায়েটিং করব, একটু আমরা এমন লো ক্যালোরি ফুড খাবো, সেটা আমরা ভীষণ মাত্রায় আনসাইন্টিফিক ওয়েতে বিভিন্ন জায়গা থেকে শুনে বা নিজের ধারণার থেকে তৈরি করে আমরা একটা খাবার দাবারগুলোকে তৈরি করছি বা ফুড কোয়ালিটি চেঞ্জ করছি। আমি ওটসের ওপর আছি, আমি চিয়া সিড খাচ্ছি ইত্যাদি অনেক কিছু বলে। তো এগুলো যেন যখনই খাবো তখন আমার যেন সেটা একটা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী হয় এবং আমার ক্ষেত্রে তার সুইটেবিলিটি যেন প্রপার থাকে। আর ফল খাওয়ার ব্যাপারটায় আজকাল আবার নতুন করে ফ্যাসিনেশন এসছে যে ফলের ওপর থাকলে নাকি শরীর খুব ভালো থাকে। নিশ্চয়ই ফল খাওয়া প্রত্যেক দিন ভীষণ জরুরি, কিন্তু কোন ফল খাচ্ছি, কোন টাইমে খাচ্ছি, কি পরিমাণে খাচ্ছি, এগুলো আমাদের ভীষণভাবে সতর্ক থাকা দরকার। খালি পেটে ফল খেলে কিন্তু অম্বল হতে বাধ্য। আমাদের বাংলায় একটা ছোট্ট প্রবাদ আপনারা শুনেছেন কিনা জানি না, আমাদের বলতো যে খালি পেটে ফল আর ভর্তি পেটে জল। আয়ুর্বেদিক ডাক্তাররা ভীষণ এটা ব্যবহার করতেন, যে এগুলো ভীষণভাবে নিষিদ্ধ। তো এই জিনিসটা অবশ্যই এটাকে মেনে চলতে হবে যে খালি পেটে ফল খাবো না, কিছু খাওয়ার পর ফল খাবো, এবং যত আমি রাত্রের দিকে ফলটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করব, এবং পরিমাণ এবং কোন ফল খাচ্ছি তার উপর যেন আমার একটা নিয়ন্ত্রণ থাকে। আমার শরীর যেটাতে অভ্যস্ত আমি সেইটার উপরেই থাকবো। একদম তাই। আমি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে খেয়ে তো ফেললাম, বেশ মনে হচ্ছে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, বা তার মধ্যে তো বাইরের ফুডও রয়েছে বা একটু ভারী খাবারও রয়েছে। খাবার পরে আর কি কি মাথায় রাখার দরকার রয়েছে যেটা আমার শরীরকে কষ্ট যাতে একটু কম দেয়? ভরপেট খাবো না, অবশ্যই কোনো সময়ই ভরপেট খাবো না। খাবার পরেতেই একদম ঊর্ধ্বশ্বাসে আমরা লাঞ্চ বা যদি আমরা হেভি ডিনার কেউ করে ফেলি, সঙ্গে সঙ্গে আমরা কিছু একটা কাজের জন্য দৌড়ে বেরোবো না। আমরা একটুখানি সময় দেব যাতে সেই ফুডটা আমার পেটের ভেতরেতে একটু অ্যাডজাস্টেড হয়, একটু ডাইজেস্টেবল অবস্থায় আসে। পাকস্থলী, যেটা আমাদের শরীরের ফুড গ্রাইন্ডার, মিক্সার, সে যেন ঠিকঠাক একটু সময় পায় ফুডটাকে অ্যাডজাস্ট করে পাচন প্রক্রিয়ার দিকে ঠেলে দেওয়ার জন্য। এইটুকু সময় আমাদের দিতে হবে। আমাদের খেয়ে উঠেই প্রচুর পরিমাণে জল খাওয়া এটা একবারেই চলবে না, আবার অনেকক্ষণ না খেয়ে থাকাটাও চলবে না। খাবার পরেতে যদি দেখা যায় যে কোনোভাবে আমার শরীরে একটু অস্বস্তি কিছু হচ্ছে, তাহলে আমাদের বহু রকমের ঘরোয়া টোটকা আছে, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের মৌরি আছে, জোয়ান আছে, তুলসী পাতা আছে, পুদিনার পাতা এখন তো ড্রপে পাওয়া যায়, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আর ন্যাচারাল অ্যান্টাসিড হিসেবেও অনেক কিছু আমরা আমাদের চারপাশে পাই, সেগুলোও ব্যবহার করতে পারি। তা বলে চুন জল নয়। তাই অসংখ্য ধন্যবাদ ডক্টর আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। এবং খাওয়া দাওয়া এই বিষয়টার বা ভুরিভোজের বিষয়টা বললে, বাঙালিরা কিন্তু একটা সময় যে মাছে ভাতে বাঙালি ছিল, তাদের ডেফিনেশনটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। মানে মাছ ভাত ছেড়ে এখন আমরা বাইরের খাবার বা স্পাইসি খাবার এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ঝুঁকে পড়ছে। সেই কারণেই হয়তো গ্যাস, অম্বল বা তার থেকেও আরও গুরুতর সমস্যার বেশ সংখ্যা বাড়ছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে কি করণীয়, খেতে গেলেও কি কি মাথায় রাখতে হবে, কোন জায়গায় সতর্ক হতে হবে, কোন জায়গায় লাগামটা টানতে হবে, সেটাই কিন্তু জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সৌমিক ঘোষ। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।